আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব w.b.yeats এর একটি গুরুত্বপূর্ণ কবিতা লেক আইলস অব ইনিসফ্রি। তো চলুন আমরা শুরু করি। William Butler Yeats wrote The Lake Isles of Innisfree, one of the most famous and widely authorized works in 1888. দ্য লেক আইলস অব ইনিসফ্রি হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটসের 1888 সালে সবচেয়ে বিখ্যাত এবং ব্যাপকভাবে সংকলিত রচনাগুলোর মধ্যে অন্যতম একটি রচনা। কবিতাটির টাইটেলটি লফগিল এ অবস্থিত একটি ছোট্ট জনবসতিহীন দ্বীপ থেকে নেওয়া হয়েছে। এটি একটি প্যাস্টোরাল পোয়েম। এই কবিতায় কবি ইনিসফ্রি নামক দ্বীপে নিজের বাসস্থান গড়ে তুলতে চান, যেখানে তিনি প্রকৃতির সাথে যোগাযোগের মাধ্যমে শান্তি খুঁজে পাবেন। যাই হোক, এটি স্পষ্ট হয়ে যায় যে শহরের জীবনের সাথে সম্পর্ক স্পিকারকে এই স্বপ্নটি উপলব্ধি করতে বাধা দেয়। আধ্যাত্মিকতা এবং আইরিশ পরিচয়ের প্রশ্নে তরুণ কবি স্থিরতা এই কবিতায় অনুভূত হয়েছে। এতে এমন প্রাচীন ভাষাও রয়েছে যা তিনি পরে পরিত্যাগ করবেন এবং অস্বীকার করবেন। আসলে এই কবিতাটি এ বি রাইম স্কিমি এবং লুজলি অ্যাম্বিক পেন্টামিটার অনুসরণ করে লেখা হয়েছে। কবিতাটি আপাতদৃষ্টিতে খুব সহজ, সংক্ষিপ্ত, মনোমুগ্ধকর ভাবে লেখা হয়েছে, যা কবিতাটিকে জনপ্রিয় হয়ে উঠতে সাহায্য করেছে। স্পিকার ঘুম থেকে উঠে আয়ারল্যান্ডের ইনিসফ্রি নামের একটা ছোট্ট দ্বীপে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দ্বীপে স্পিকার কাদা, মাটি এবং খড়কুটো দিয়ে একটি ঘর তৈরি করতে চান। স্পিকার আশা করেন যে একটি প্ল্যান্ট স্টেজে 9টি সারির মটরশুঁটি রোপণ করবেন, আর সেখানে মৌচাকের মৌমাছির শব্দগুলো গুঞ্জন করবে এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করবে বা তিনি কল্পনা করেন। মৌমাছির শব্দ, গুঞ্জন, কাদামাটির বাড়ি, সকালের কুয়াশা, তারপরে এই যে এক ধরনের পোকা, এই ক্রিকেট পোকার যে চিঁচি শব্দ, মাঝরাতের ঝিকিমিকি আলো, মধ্যরাতের বেগুনি রঙের জ্বলজ্বলে সূর্যের কিরণ, সন্ধ্যায় পাখির ঘরে ফেরার দৃশ্য কবির কাছে শান্তির প্রতিশ্রুতি দেয়। কবি আসলে এখানে শান্তি পাবে বলে আশা করছে। দ্য স্পিকার বিলিভস দ্যাট সেটিং, আসলে এই বিষয়গুলো তাকে পুরোটাই কী করেছে, শান্তি মুগ্ধ করতে সাহায্য করেছে। মূলত কবি এখানে এটি বোঝাতে চেয়েছেন। স্পিকার উঠার এবং ঘুম থেকে উঠে এবং ইনিসফ্রিতে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি এই অভিপ্রায় ব্যক্ত করে ব্যাখ্যা করেন যে সমস্ত দিন ও রাত স্পিকার কি করবেন, বা কবিতার যে অথর তিনি ওই দ্বীপের হ্রদের ঢেউ খেলা পানির শব্দ শুনবেন। যখন স্পিকার রাস্তা দিয়ে এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় তিনি হেঁটে যাবেন, তিনি দাঁড়িয়ে থেকে হ্রদের যে যে দৃশ্য, সেই সুন্দর দৃশ্য, পানির যে শব্দ, তারপর বিভিন্ন ধরনের পোকামাকড়, এই জিনিসগুলো আসলে তিনি দেখবেন, যেগুলো তাকে যে গভীর শান্তি এবং তাকে হৃদয় থেকে শান্তি প্রদান করবেন। তারপরে আসলে এই নেচার এবং স্পিরিচুয়ালিটি সম্পর্কে আসলে কবি কি বলতে চেয়েছেন সে ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা করব এখানে। কবিতার যিনি বক্তা, তিনি আসলে জনবসতিহীন দ্বীপ ইনিসফ্রিতে একটি নির্জন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করার পরিকল্পনা করেন। দ্বীপে একটি স্বপ্নময় মনোরম দৃশ্য প্রদান করার সময় স্পিকার আধুনিক জীবনের সাথে তার যে কাল্পনিক বা তার যে ইউটোপিয়া, সেই ইউটোপিয়ার একটা সম্পর্ক বা সাদৃশ্য প্রদান করেছেন। স্পিকার আধুনিক জীবনের সাথে তার গুণাবলীগুলোর অসঙ্গতিকেও জোর দিয়েছেন। এটি করার মাধ্যমে স্পিকার পরামর্শ দেন যে প্রকৃতিতে ফিরে আসা অন্য আধ্যাত্মিক পুরস্কার আসলে মানুষ পেয়ে থাকে প্রকৃতির মাধ্যমেই। ইনিসফ্রি বর্ণনা করার সময় স্পিকার রহস্যময় ভাষা ব্যবহার করেন। এ সময় তিনি বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করেছেন। একটি শক্তিশালী আধ্যাত্মিক শক্তি হিসেবে প্রাকৃতিক জগতের প্রশংসা করেন। কবিতায় এখানে বারবার জোর প্রদান করেছেন একটা ফ্রেজের উপর, যে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো,
মানে আমি ঘুম থেকে জেগে উঠবো এবং যাব, এটি আসলে তিনি বারবার ব্যবহার করেছেন এই ওয়ার্ডটিকে। বাক্যাংশ দিয়ে বিভিন্নভাবে সংস্করণ দিয়ে শুরু হয়েছে, যা বাইবেলের কিং জেমসের সংস্করণে আহ, এই কথাটি আসলে পাওয়া যায়। আর ইয়েটস ছিল এক প্রোটেস্ট্যান্ট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং আহ, এই এই যে পাঠ্যটি বা এই কবিতাটি উপন্যাসের জন্য মূলত ব্যবহার করেছেন। কবিতার শুরুতেই বাইবেলের প্রতি এই ইঙ্গিতটি প্রমাণ করে যে বক্তার উদ্বেগ ও বিশেষ ইন্ডাস্ট্রি স্থির করা হয়েছে। আসলে এই যে আই উইল রাইজ অ্যান্ড গো, এই শব্দটি দ্বারা তিনি বাইবেলের উপর এবং ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপর গুরুত্ব প্রদান করেছেন। আসলে এটি থেকেই বারবার খুঁজে পাওয়া যায়, আর এটি ছিল একটি অ্যালিউশন ডেফিনেটলি। তারপরে আমরা দেখব যে ধর্মীয় ঐতিহ্যে, এখানে দেখতে পাচ্ছি যে ধর্মীয় ঐতিহ্যের সূক্ষ্ম উল্লেখগুলি আসলে এখানে থেকে পাওয়া যায়। যেন যে মেটাফরিক্যালি যেমন তিনি বলেছেন দ্য ভেইলস অব মর্নিং, এখানে তিনি ভেইলস অফ মর্নিং দ্বারা আসলে সকালের আবহাওয়া, সকালের কুয়াশা এবং শিশিরগুলোকে আসলে যে কী করেছেন, মিন করেছেন। তো সকালের প্রত্যেকটা বস্তু কুয়াশার চাদরে ঢেকে থাকে, যেমনভাবে মুসলিম এবং ক্রিশ্চিয়ানরা নামাজের সময় তাদের মাথা এবং মুখমণ্ডলকে সুন্দরভাবে আবৃত করে, ঠিক তেমনইভাবে সকালের কুয়াশাগুলো আসলে কি করেছেন, ওই যে প্রত্যেকটা বস্তুকে চাদরে ঢেকে তুলে আসলে এই জিনিসগুলোর মধ্য দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন যে ধর্মীয় একটা বিষয়, স্পিরিচুয়ালিটি আসলে তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন এখানে। তারপরে তিনি এর সাথে একই ধরনের ফ্রেজ ব্যবহার করেছেন, পার্পেল গ্রো, তারপর ব্যবহার করেছেন মিড নাইটস ওয়াল গ্লিমার। এখান যে এই শব্দগুলো দ্বারা তিনি একটা ড্রিমি বা কাল্পনিক ভূমি বা ল্যান্ড আসলে তিনি মিন করতে চেয়েছেন, এবং এই শব্দগুলো দ্বারা তিনি সুপার ন্যাচারাল যে অ্যাটমসফেয়ারগুলোকে আলোচনা করার বা বোঝানোর চেষ্টা করেছেন। স্পিকার এখানে গভীরভাবে ইন্নিসফ্রির সাথে আসলে তিনি কানেক্টেড, যেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যদিও এখানে দেখানো হয়েছে। তিনি আসলে নিজের অন্তর থেকে যে শান্তি খুঁজে পাওয়ার জন্য যা কিছু দরকার তিনি সব কিছুই কি এই ইন্ডাস্ট্রি ভূমিতে পেয়েছেন, এবং তিনি দিন রাতের যা কিছু মানে শান্তির জন্য যা কিছু দরকার, অলওয়েজ নাইট অ্যান্ড ডে, আসলে যে দ্বারা কবিকে দিন রাত এই ইন্নিসফ্রি ভূমিটা অনবরত তাকে শান্তি প্রদান করে যাচ্ছে। আসলে তিনি এটি মনে করেছেন। তারপর তিনি বলছেন যে দ্য স্পিকার বিলিভস দ্যাট হিয়ারিং ইটস কল ব্রিং সাম পিস, দ্য স্পিকার চ্যাম্পিয়ন্স নেচার অ্যাজ প্রোফাউন্ড ডিভাইন ফোর্স দ্যাট ক্যান ব্রিং অ্যাবাউট ইনার সেরেনিটি। তো এখান থেকে তিনি বোঝাতে চাচ্ছেন যে এখানে কি আছে, ডিভাইন ফোর্স আছে এই ইন্ডাস্ট্রি ভূমিতে, কি ডিভাইন ফোর্স কাজ করছে, যার মাধ্যমে তিনি যে শান্তি খুঁজে পাচ্ছেন। একই সময়ে তিনি আবার স্পিকার জোর দিয়েছেন প্রকৃতির সাথে মানুষের যে আধ্যাত্মিকতার যোগাযোগ, সেই যোগাযোগটাই হচ্ছে একমাত্র পথ, যে পথের মাধ্যমে তিনি যে মানুষ পরকাল এবং ইহকালে কি যে শান্তি বা পুরস্কার অর্জন করতে পারবে। অন্য কথায় কথাটিকে আমরা বলতে পারি যে আধুনিক সমাজ শান্তি ও সত্যের অনুসন্ধানে যে হস্তক্ষেপ করে। আসলে আমরা প্রত্যেকটা মানুষই কি শান্তি খুঁজে, কিন্তু শান্তি খোঁজার ক্ষেত্রে আধুনিক সমাজ কি আমাদের এই যে হস্তক্ষেপ করছে, যে আমরা কিভাবে শান্তি খুঁজে বের করতে হবে এ ব্যাপারে। যদিও আধুনিক সমাজ আমাদেরকে নতুন নতুন কলা কৌশল, নতুন কোনো থিওরি প্রদান করছে, কিন্তু এই সব কিছুই কি ফ্রুটলেস, আসলে এগুলো কোনো ফলপ্রসূ কোনো কিছু নিয়ে আসে না। আসলে আমাদের প্রকৃতির মাঝে যদি আমরা কানেক্টেড থাকি, প্রকৃতিকে যদি আমরা গভীরভাবে ভাবতে পারি, তাহলেই আসলে আমাদের অন্তরে প্রকৃতভাবে শান্তি আসবে। এটি আসলে মিন করতে চেয়েছেন এখানে। তারপর তিনি এই দ্বীপের একটি আদর্শ জীবন বর্ণনা করার সময় তিনি স্পিকার উল্লেখযোগ্যভাবে ইন্নিসফ্রিকে 4 বার যে দেয়ার শব্দটা দ্বারা আসলে তিনি উল্লেখ করেছেন। দেয়ার শব্দটা দ্বারা তিনি আসলে ইন্নিসফ্রিকে বোঝাতে চেয়েছেন। তিনি যে কবিতার মধ্যে কি দেয়ার শব্দটিকে 4 বার ব্যবহার করেছেন, এবং দেয়ার শব্দ দ্বারা তিনি ইন্নিসফ্রিকে বোঝাতে চেয়েছেন। এবং ইন্নিসফ্রি হচ্ছে একটা ইউটোপিয়া বা কল্পরাজ্য, যেখানে তিনি কি সকল ধরনের যে সুখ স্বাচ্ছন্দ্য থাকার জন্য সকল ধরনের উপাদানগুলো তিনি এই ইন্নিসফ্রি নামক এই ল্যান্ডটাতে তিনি পাবেন।
একই সময় এটি আবার কি করেছেন বক্তা জোর দেন পরিপূর্ণতা, এই যে হেয়ার শব্দটা দ্বারা, যে বর্তমান সময়ে তিনি যে সিটিতে বসবাস করছেন, যে শহরে বসবাস করছেন, সে শহরে কোন কোন জিনিসগুলো আছে, কোন কোন জিনিসগুলো নাই, এবং ইন্ডাস্ট্রিতে কোন কোন জিনিসগুলো তিনি পাবেন, এবং যে কোন কোন জিনিসগুলো আসলে তাকে শান্তি প্রদান করবেন। এখানে তিনি যে শহরের জীবন এবং একটা প্যাস্টোরাল এবং যে যে প্রকৃতির মাঝে ডুবে থাকার যে জীবন, আধুনিক জীবন এবং যে আদিমকালের প্রাচীন যুগের যে জীবন বা লাইফস্টাইল, আসলে সেটিকে তিনি কম্পেয়ার করার চেষ্টা করেছেন। 4-5 লাইনে তিনি বক্তা বুঝিয়েছেন যে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে শুধুমাত্র উন্নত সমাজ এবং বৃহৎ সম্প্রদায় যে আসলে গড়ে ওঠে। ঠিক একই সাথে স্পিকার ইন্ডাস্ট্রিতে একা বসবাস করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমি সেখানে কিছুটা শান্তি পাবো, এখানে আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার। আসলে তিনি এই ইন্ডাস্ট্রিতে একা একা বসবাস করবেন, তিনি কোনো মানুষের সাথে বসবাস করবেন না। সেখানে খড় কুটো কাদামাটি দিয়ে তিনি বাড়ি বানাবেন, যে সেখানে প্রকৃতির মাঝে মিশে বসবাস করবেন এবং সেখানে তিনি শান্তি পাবেন বলে তিনি যে তার ডিজায়ার বা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। যে অবশেষে বা সবশেষে তিনি কবিতার শেষ লাইনে আসলে পানি ছিটানোর যে একটা শব্দ, যে সেই শব্দ আসলে তিনি বলতে চেয়েছেন। হয়তো তিনি কবিতা লেখার সময় তিনি কোনো রাস্তার এক পাশে যে দাঁড়িয়েছিলেন এবং সেখানে বর্ষাকালে পানি হয়েছে, রাস্তায় পানি জমেছিল, কোনো গাড়িতে গাড়ি গিয়েছে, পানির উপর দিয়ে পানি ছিটে তার গায়ে লেগেছে, এমনটা হতে পারে। যারা রাস্তায় ধূসর ফুটপাতের উপর দাঁড়িয়ে আছে, এমন একটা অবস্থা। এই লাইনের শেষে উল্টোটা বর্ণনাকারী গ্রে শব্দটি দ্বারা শব্দের প্রতি মনোযোগ আকর্ষণ করে, যে আধ্যাত্মিক সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ বাধা হিসেবে নগর জীবনের অন্ধকারচ্ছন্ন যে অবস্থা, সেই অবস্থাটাকে আসলে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। বক্তা এখানে প্রকৃতিকে উপস্থাপন করেছেন একটি গভীর আধ্যাত্মিক শক্তি হিসেবে, আসলে জ্ঞানের একটি উৎস, যা শুধুমাত্র আধুনিক সমাজে সম্পূর্ণ ত্যাগের মাধ্যমে যা অ্যাক্সেস বা প্রবেশ করার যে অধিকার, সে অধিকার পাওয়া যেতে পারে। যাই হোক, স্পিকার একটি শহরের ল্যান্ডস্কেপের মাধ্যমে যে এমবেডেড থাকা যায়, যে সংযুক্ত থাকা যায়, যদি প্রকৃতি সবসময় যে অলওয়েজ ডে অ্যান্ড নাইট অ্যান্ড ডে, এই বিষয়টা প্রকাশ করেছেন, যে দিন রাত তিনি সবসময় ওই প্রকৃতির মাঝেই থাকবেন, প্রকৃতি তাকে শান্তিতে যে আচ্ছন্ন করে রাখবে। যেই বক্তার দিবা স্বপ্ন, যে ডে ড্রিম, দিবা স্বপ্ন রয়েছে, এবং বাস্তবতার যে মধ্যকার খাপছাড়া বহিঃপ্রকাশ তিনি করেছেন। কবিতাটি আধুনিক সভ্যতার প্রকৃতির সাথে একটি অর্থপূর্ণ সংযোগ ও প্রাপ্তিকে অস্পষ্টভাবে যে উপস্থাপন করেছেন। আসলে তিনি এখান থেকে যে এক কথায় আমরা যেটা বলতে পারি, যে কবি তিনি আধুনিক যে হার্লি বার্লি লাইফ, বর্তমান সময়ের একটা যে খারাপ অবস্থা, আধুনিক জীবনের যে হতাশা দুর্দশাময় অবস্থা থেকে তিনি যে ফিরে যাবেন তার কল্পরাজ্য, তার চিন্তার একটা রাজ্যে, যেখানে তিনি শান্তি পাবেন, যেখানে তিনি বর্ণনা করেছেন যে আশেপাশে সব জায়গায় কি মৌমাছি থাকবে, তার ওখানে 9 হেজ রোজ থাকবে, সেখানে মৌমাছিরা গুঞ্জন করবে, পাখিরা মধু সংগ্রহ করতে আসবে, ডাক শুনতে পাবে। তিনি একই জায়গায় বসে আবার যে পানির যেই নদীর যে ঢেউ, সেই ঢেউয়ের শব্দ শুনতে পাবে। তিনি প্রকৃতির মাঝে একটা নিজেকে আচ্ছন্ন করে রেখে যে শান্তি পাবে, সেই শান্তিটা আসলে এই শহরের জীবনে নেই। তিনি শহরের জীবন এবং প্রকৃতির মাঝে থাকার যে জীবন, সেই জীবনকে আসলে তুলনা করেই তিনি এই হার্লি লাইফ থেকে তিনি প্যাস্টোরাল বা ডিভাইন যে ফোর্সে যে আবদ্ধ, যে কানেক্টেড, যে সেই রাজ্যে আসলে তিনি স্কেপ করতে চেয়েছেন। এখানে w.b.yeats আসলে স্কেপিজম কে বেশি হাইলাইট করার চেষ্টা করেছেন। মানে তিনি এই দুর্দশাময় জীবন থেকে পালিয়ে গিয়ে একটা শান্তিপূর্ণ জীবনে আসলে তিনি চান। কিন্তু যখন আবার তার ঘুম ভেঙে যায়, যখন প্রকৃতির চারদিকে কোলাহলপূর্ণ মানুষ জেগে যায়, বিভিন্ন যানবাহনের গাড়ি যখন আবার চলে আসে, তখন আসলে তার সেই দিবা স্বপ্ন থেকে তিনি বের হয়ে আসেন এবং আবার যে এই আধুনিক জীবনের যে বাস্তবতা, সে বাস্তবতার সাথে মুখোমুখি হয়।
তো আশা করি আমরা এখানকার বেসিক যেই নেচার এবং স্পিরিচুয়ালিটি এবং এর সামারিটা সম্পর্কে আমরা যে জানতে পেরেছি। এখন যদি তোমরা প্রশ্নগুলো পড়ো তাহলে খুব সহজ হয়ে যাবে বলে আশা করছি। তো আজকের মতো এখানেই ইন্ডাস্ট্রি নিয়ে শেষ করছি। ধন্যবাদ।